আমার কাজের মেয়েটি আমাকে প্রতিদিন বলত, ডাক্তার মেম সাহেব, নাইট শিফট করবেন না, আপনার ভাগের শাস্তি আমাকেও পেতে হয়। আমি তার কথা বুঝতে পারিনি। একদিন আমি অসুস্থ ছিলাম, তাই অন্য কাউকে দায়িত্ব দিয়ে হঠাৎ তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। আমার রুম থেকে চিৎকারের আওয়াজ শুনছিল। রুমের দরজা খুলে সামনের দৃশ্য দেখে আমি চমকে উঠলাম, কারণ রুমে কাজের মেয়েটির সাথে আমার স্বামী। এবার আসল ঘটনাটি বলি। কিছুদিন থেকে দেখছি যে কাজের মেয়েটি বারবার আমার কাছে আসত এবং কিছু না বলে ফিরে যেত। সে হয়তো আমাকে কিছু বলতে চায়। ৪-৫ দিন এমন করতে দেখে একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, কলি, সবকিছু ঠিক আছে তো? তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি ভেবেছিলাম যে তারা হয়তো টাকার প্রয়োজন, কারণ গরিব মানুষের তো এটাই সমস্যা, সবসময় তাদের টাকার প্রয়োজন হয়। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম তার টাকার দরকার কিনা। তখন কলি বলতে লাগল, না মেম সাহেব, আমার টাকার দরকার নেই, আমি বরং আপনার সাথে অন্য কিছু নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আমি তার মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি তাকে বললাম, কলি, তাড়াতাড়ি বলো, আমার ডিউটিতে যেতে দেরি হয়ে যাচ্ছে। কলি বলতে লাগল, আমি শুধু আপনাকে বলতে চাই আপনি নাইট ডিউটি করবেন না। আমি হতবাক আর একটু রাগের সাথে ওর দিকে তাকালাম আর জিজ্ঞেস করলাম, নাইট ডিউটি না করার মানে কি? আমাকে এমন উপদেশ দেবার জন্য? আমাকে রাগান্বিত দেখে ও আর কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে গেল। আমি ভাবলাম হয়তো আমি চলে যাওয়ার কারণে ওকে বেশি কাজ করতে হয়, সেজন্য আমাকে এসব বলছে। যাই হোক, অনেক দিন ধরে ওর আচরণে পরিবর্তন দেখতে পাচ্ছি, তাই ভাবলাম যে আমার ওর উপর নজর রাখা উচিত এবং ওর মনে কি চলছে তা জানা দরকার। যাই হোক, আমি ডিউটিতে চলে গেলাম। যদিও আগে আমি শুধু দিনের ডিউটি করতাম, তবে গত ২ বছর ধরে আমি নাইট ডিউটি করছি এবং এতে আমার কোনো সমস্যা হয়নি। এখন বাচ্চারা বড় হয়ে গেছে এবং বাড়িতে কাজের মেয়ে কলি আছে। ওকে পুরো সময়ের জন্য রাখা হয়েছিল, যাতে ও দিন-রাত আমাদের বাড়িতে থাকে। সন্ধ্যায় আমার স্বামীও বাড়ি থেকে চলে যেত, তাই আমার কোনো চিন্তা ছিল না। কিন্তু গত কয়েকদিন ধরে কলিকে নিয়ে আমার মনে অদ্ভুত ভাবনা শুরু হয়েছে। সে হয়তো আমার আড়ালে খারাপ কিছু করছে। প্রায় আমার সহকর্মী মহিলাদের থেকে শুনতাম যে এমনি এক মহিলা তার বাড়ির কাজের মেয়ের হাতে ছেড়ে দেয় এবং তার স্বামী কাজের মেয়ের সাথে খারাপ আচরণ শুরু করে এবং তাকে লুকিয়ে বিয়ে করে। এই খবর শোনার পর থেকে আমি শান্তি পাচ্ছিলাম না। একদিকে আমার স্বামীর প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমার স্বামী আমার সাথে এমন কিছু করবে না, এবং কাজের মেয়েটির ওপর বিশ্বাস ছিল, কারণ সে খুব ভদ্র। কিন্তু আবার ভাবলাম যে কারো বদলাতে সময় লাগে না। আমি আমার স্বামী এবং কাজের ওপর নজর রাখার সিদ্ধান্ত নিলাম। আমি সকালে দেরি করে উঠতাম। আমি ভাবলাম যে আমার নিজেই উঠে তার জন্য নাস্তা তৈরি করা উচিত, কিন্তু সারা রাত ডিউটি করার পর এমন ক্লান্ত হয়ে যেতাম যে ৫টায় বাসায় ফিরে গভীর ঘুমে তলিয়ে যেতাম আর উঠতে ভালো লাগতো না। দুপুর ২টো ওঠার পর লাঞ্চ করে আমার প্রাইভেট রুমে বসে থাকতাম। চাকরির পাশাপাশি আমি একটি প্রাইভেট ক্লিনিকও খুলেছিলাম, যেখানে আমি গরিব মানুষের চিকিৎসা বিনামূল্যে করতাম। ক্লিনিক থেকে আসার পর সন্ধ্যায় চা খেয়ে হাসপাতালে যেতাম। মাঝে মাঝে আমার স্বামী আমাকে অভিযোগ করে বলতো, কোহিনূর, তুমি তোমার জীবনকে এতটা ব্যস্ত করে ফেলেছ যে আমাদের জন্য তোমাদের সময় নেই। আমিও তোমাকে ভালোবাসি এবং তোমার প্রয়োজন অনুভব করি। কিন্তু আমার স্বামী খুব ভালো ছিল। আমি তাকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতাম এবং ও আমার অসুবিধা বুঝত। জীবন একই রুটিনে চলছিল। কিছুদিন শান্তিতে কেটে গেল। আমি তেমন কিছু দেখতে পেলাম না, তাই আমি কিছুটা নিশ্চিত হলাম। কিন্তু একদিন কলি আবার আমার কাছে এসে বলল, মেম সাহেব, আপনি আমার কথা শুনুন। দিনের বেলায় আপনার ডিউটি করিয়ে নিন, তাহলে আপনার শাস্তি আমাকে ভোগ করতে হবে না। এবারও খুব রেগে বলেছিল এবং কথা শেষ করেই সেখান থেকে চলে গেল। ওর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে আমার ভাগের শাস্তি মানে কি? ও আমার স্বামীর সাথে আমার ভাগের সময় কাটাচ্ছে না তো? এই ভেবে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার স্বামীর উপর আবার যে বিশ্বাস ছিল সেটা নয় বলে মনে হতে লাগলো। কিন্তু তারপর ভাবলাম, না, এটা সম্ভব না, ও নিশ্চয়ই এমনি এই কথা বলছে। কিন্তু তারপরেও আমি জানতে চাই যে আমার দিনে ডিউটি করার জন্য না করে রাতে ডিউটির জন্য এত জোর করার পিছনে উদ্দেশ্য কি? আমি একজন ডাক্তার এবং আমি সারা জীবন সততার সাথে কাজ করেছি এবং কখনো কারো কাছ থেকে কোনো অনুগ্রহ নেইনি।
হাসপাতালের ম্যানেজার আমাকে যে ডিউটি দিয়েছে তা আমি সানন্দে গ্রহণ করেছি এবং পূর্ণ নিষ্ঠার সাথে তা পালন করেছি। এখন আমি নাইট শিফটের কথা বলেছিলাম যে আমি নাইট ডিউটি করব, এতে আমার কোনো সমস্যা নেই। এখন আমি হঠাৎ করে ছেড়ে যেতে পারবো না, তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে। এত বছর ধরে আমি কঠোর পরিশ্রম করেছি এবং কখনো কথার খেলাফ করিনি। পুরো স্টাফদের আমার উপর অনেক আস্থা ছিল, কিন্তু এভাবে আমি আমার সংসারটা নষ্ট করতে চাই না। তাই ভাবলাম কিছু করা দরকার। কলি গত 1 বছর ধরে আমার বাড়িতে কাজ করছে। এতদিনে না ওর বিরুদ্ধে আমার বিরুদ্ধে ওর কোনো অভিযোগ ছিল না। একজন বিধবা যার 2-3টি সন্তান আছে এবং ও তাদের ভরণ পোষণের জন্য আমার বাড়িতে কাজ করত। আমি চাকরির প্রথম দিনই তাকে বলেছিলাম যে তোমাকে এখানে 24 ঘন্টা থাকতে হবে। ওর সন্তানের নিয়ে কোনো চিন্তা ছিল না, কারণ ওর সন্তানের দেখাশোনা করার জন্য ওর বাবা মা ছিল এবং তারা গ্রামে থাকতেন। ও একাই আমাদের বাড়িতে থাকত। ওরা বেতন পেত, তাও গ্রামে পাঠিয়ে দিত। যদিও আমি ওকে অনেকবার বলেছিলাম যে তুমি চাইলে তোমার সন্তানদের এখানে নিয়ে আসতে পারো, তুমি যেখানেই থাকো তোমার সন্তানরাও সেখানে থাকবে, কিন্তু কেন জানি না ও রাজি ছিল। ওর সাথে সময়টা ভালোই যাচ্ছিল। আজ পর্যন্ত ও কখনো কারো বিরুদ্ধে অভিযোগ করেনি, কিন্তু এখন গত কয়েকদিন ধরে খেয়াল করছি ওর আচরণ অদ্ভুত হয়ে গেছে। প্রতিবারই ও আমাকে একই কথা বলতে থাকলো, মেম সাহেব, দিনের বেলায় আপনার ডিউটি নিয়ে নিন আর রাতে বাসায় থাকুন। আমি কিছুই বুঝতে পারছি না, রাতে বাসায় কি এমন হয় যার কারণে ও এত ঘাবড়ে যায় এবং আমাকে এই কথা বলে। একদিন এমন হলো যে আমি ডিউটিতে ছিলাম। এমন সময় হঠাৎ একজন নার্স আমার কাছে এসে বলল যে অনেক দূর থেকে একজন মহিলা আপনার সাথে দেখা করতে এসেছে। আমি জিজ্ঞেস করলাম সে কি রোগী, কারণ এই সময় আমার ডিউটি ছিল। তখন সে বলল, না, তিনি আপনার কোনো আত্মীয়। এই সময় আমার কোন আত্মীয় আমার সাথে দেখা করতে ডিউটিতে আসতে পারে? ভাবতে ভাবতে বের হলাম। বাইরে গিয়ে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছে। আমি বিরক্তর সাথে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি এবং আমার সাথে দেখা করতে চাইছেন কেন? তুমি কি ডাক্তার নিপুণ? আমি বললাম, হ্যাঁ, আমি ডাক্তার নিপুণ। আমার কথা শুনে সে হঠাৎ তার মোবাইলের ক্যামেরা বের করে আমার ছবি ক্লিক করে হঠাৎ পালিয়ে গেল। আমি কয়েক সেকেন্ডের জন্য বুঝতে পারিনি কি হলো ব্যাপারটা, এবং যখন বুঝতে পারলাম তখন সে আমার থেকে দূরে পালিয়ে গেছে। আমি তার পিছনে জোরে দৌড়ালাম যাতে তাকে জিজ্ঞেস করতে পারি কেন সে আমার ছবি তুলেছে এবং সে কে, কিন্তু সে খুব দ্রুত ছুটতে ছুটতে আমার নাগালের বাইরে চলে গিয়েছিল। আমি ফিরে এসে ভাবতে লাগলাম, এবং ভগবান, আমার সাথে এসব কি হচ্ছে? কে এই মহিলা? তার কেন এখানে এসেছিল? কে জানে। আমার কিছু একটা গড়বড় মনে হচ্ছে, যেন খারাপ কিছু হতে চলেছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার আমাকে সংকেত দিচ্ছিল যে সম্ভবত আমার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে। আমি এটা জানতাম যে আমি আমার ফ্যামিলি, কারণ রাতে ডিউটি করে খুব ক্লান্ত হয়ে পড়তাম আর সকালে দেরি করে ঘুম থেকে উঠতাম। আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার স্বামী অফিসে চলে গেছে, এবং রাতে যখন আমি ডিউটিতে যাই তখনও সে অফিস থেকে আসে না। অদ্ভুত জীবন হয়ে গেছে। অনেকদিন আমার স্বামীর সাথে কথাও হচ্ছিল না। আমি এটা অনুভব করতে পেরে সাথে সাথে মোবাইল বের করে আমার স্বামীকে কল করলাম। ভাবলাম অন্তত ফোনে কথা বলি, কিন্তু সে আমার ফোন ধরছে না। তখন আমি তার অফিসের নম্বরে কল করি এবং তার কলিগ আমাকে বলেন যে তিনি গত কয়েকদিন ধরে অফিসে আসছেন না। তার কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছি। সে অফিসে যাচ্ছে না এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সে প্রতিদিন অফিসের জন্য বাড়ি থেকে বের হতেন। তাহলে তিনি অফিসের নাম করে কোথায় যেতে পারেন? পরের দিন ছুটি নেওয়ার কথা ভাবলাম। আমি যখন বাড়িতে এই কথাটা জানালাম তখন সবাই খুব খুশি, বিশেষ করে কাজের মেয়ে কলির চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠল। রাতে খাবার খেয়ে বাইরে হাঁটতে বের হলে দেখলাম কলি কারো সাথে ফোনে কথা বলছে আর কাউকে বলছে মেম সাহেব আজকে বাড়িতে আছেন। আজ আমার কপাল ভালো, নইলে তো তার ভাগের শাস্তি পেতে আমি হয়তো মরেই যেতাম। আমি যখন তার কাছে গেলাম সে হঠাৎ ঘাবড়ে গিয়ে ফোন কেটে দিল। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তার সাথে কথা বলছে, সে বলল কারো সাথে নয়, শুধু মাকে ফোন করেছিলাম সন্তানদের খবর নেওয়ার জন্য। এখন কলির প্রতি আমার সন্দেহ বেড়ে গেল। হয়তো সে কোনো ঘোট পাকাচ্ছে অথবা আমার কাছ থেকে বট কিছু লোকাচ্ছে। এটা তো নয় যে সে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়েছে। ভাবলাম আজকে বাড়ি থেকে দেখবে
এখানে কি এমন হয়, কিন্তু আমার চোখে কিছুই করল না। সবাই আরামে শুয়ে পড়ল। আমার ছুটির কথা শুনে আমার স্বামী খুব খুশি হয়ে বললেন, কতদিন হয়ে গেল আমরা একসাথে সময় কাটানোর সুযোগ পাইনি। আমিও বুঝতে চেষ্টা করলাম সে কি সত্যিই খুশি নাকি শুধু খুশির ভান করছে। তাই সন্দেহের চোখে তার দিকে তাকালাম যে এটা সম্ভব কিনা, যে আমি বাড়ি ছাড়ার পরে তার এবং কাজের মেয়েটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। সেজন্য মেয়েটি আমাকে বলে যে আপনি বাড়িতে থাকুন। আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে। মেয়েটি স্কুলে পড়ে এবং ছেলেটি ছোট ছিল এবং সেই স্কুলে যেত। বাড়িতে আমরা এই কজন ছিলাম। তাই আমার ধারণা ছিল বাড়িতে শুধু একটা কাজের মেয়ে যথেষ্ট। তাই কলি ছাড়া আর কাউকে কাজে নেওয়ার জন্য ভাবিনি। আমি এক দুবার পরিবারের সদস্যদের অন্য কোনো কাজের মেয়ে নেওয়ার কথা বলেছিলাম। তখন সবাই কলির অনেক প্রশংসা করে বলতো যে ও একা থাকলেও আমাদের কোনো সমস্যা হয় না, তাহলে অন্য কাজের মেয়ে নেওয়ার কি দরকার। আমিও স্বস্তি পেলাম। কিন্তু গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করেছিলাম যে কলি আর আমার মেয়ে শান্তা একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে শুরু করেছে। শান্তা সারাক্ষণ কলির আশেপাশে থাকত। এটা দেখে আমার খুব অদ্ভুত লাগতো যে কেন কলিকে এত ভালোবাসতে শুরু করলো। আমি এটাও দেখছিলাম যে শান্তা আকিবের কাছাকাছি যাওয়ার চেষ্টা করত। কলিকে কাছে চোখের পাতা পড়ছেই না, মনে হচ্ছে সবিতা যেন এই লোকটিকে কত না দিন ধরে চিনে। কিন্তু সবিতার চোখে এই লোকটি 10 বছরের ছেলে, আর অলির চোখে 7 বছরের বুড়ো। সবিতা দেখল ছেলেটি তাকে ইশারা করে বলছে, আজ রাত দেখা হবে তোমার সাথে, এবং অনেক কথা আজ। সবিতা তার এই কথা শুনে আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় এবং অলিয়ের সামনেই মাটিতে লুটিয়ে পড়ে। অলি ভাবল হয়তো সামনে দাঁড়িয়ে থাকা ভিক্ষুককে দেখে ভয় পেয়ে গেছে, তাই অলি ভিক্ষুকটিকে চলে যেতে বলল। অলি তাড়াতাড়ি করে সবিতাকে তোলে নিজের গাড়িতে শোয়াল। সবিতাদের বাড়িতে নিয়ে যেতেই নিজের মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখে সবিতার বাবা মা যেন খুবই চমকে গেল। কিন্তু অলি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলল কি সবিতা শুধুমাত্র ফ্রাস্ট্রেশনে পড়ে জ্ঞান হারিয়েছে। এই বলে অলি নিজের বাসায় চলে গেল। কোনো না, আগামীকালই তাদের বিয়ে। অনেক প্রস্তুতি এখনও বাদ আছে। পরের দিন দুই পরিবারের মাঝে যেন খুশির পাহাড় নেমে আসে। আজ সবিতা আর অলির বিয়ে। বাহিরের সবাই অলিয়ের সাথে কথা বলছে, আর এদিকে ঘরের ভিতর সবিতা বসে আছে। রুমে কেউ নেই। যেখানে সবিতার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, সেখানে সবিতা কিছুটা মনমরা। ধীরে ধীরে বিয়ে খুব ভালোভাবে সুসম্পন্ন হল। বউ সেজে অলির বাড়িতে প্রবেশ করল। অলির একটা মামাতো ভাই ছিল, তার বয়স 10 বছর, দেখতে অনেক সুন্দর। ছেলেটির নাম রবিন। অলির মামাতো ভাইয়ের মা বাবা ছোটবেলায় মারা যায়। তার আর আপন বলতে পৃথিবীতে কেউ ছিল না, আর তাই অলি তাকে নিজের বাড়িতে এনে স্কুলে ভর্তি করে দেয়। আর তখন থেকেই অলির মামাতো ভাই তাদের বাসায় থাকে। যাই হোক, আমি যেদিন অলির ঘরে বউ সেজে গেলাম, তখন দেখতে পেলাম 10 বছরের ছেলেটি রবিনকে। রবিনকে আমি দেখে অবাক হয়ে গেলাম। আমার রুমে যে ছেলেটিকে দেখতে পেতাম ঠিক রবিনের মতো। আমার মনে হচ্ছে এই ছেলে আমার রুমে যেত, কিন্তু কেন যেত তার মতলব আমি বুঝতে পারিনি। একদিন ঠিকই বুঝতে পেরেছিলাম, সেটা আবার অনেক কৌশলে। এই বিষয়টা পরে বলছি। আমি তখন ছেলেটিকে দেখে আমি তাকে ডাক দিলাম, রবিন, তুমি আমার কাছে আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি ডাক দেওয়ার সাথে সাথেই সে আমার কাছে চলে আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কতদিন ধরে এই বাড়িতে আছো? সে বলল, আমার বয়স যখন 5 তখন থেকেই আমি এই বাড়িতে আছি। তোমার মামাতো ভাই মানে অলির সাথে যে আমার প্রেম ছিল, সেটা তুমি কি জানতে? সে বলল, অলি ভাইয়ার আর তোমার যেদিন প্রথম সাক্ষাৎ করো এবং ভাইয়া যেদিন তোমার সাথে ফোন আলাপ করে, তখন আমি সব শুনতাম। তোমাদের প্রেম সম্পর্কে সব জানতাম আগে থেকেই। আমি তার কথা শুনে অবাক হয়ে গেছি। তাহলে কি এই ছেলেই আমার রুমে রাতে যেত? কিন্তু কেন যেত এর কিছুই আমি জানতাম না। তবে কেন যেত এটা আমার জানতে হবে। কিছুদিন পরের কথা, আমি যখন বাথরুমে স্নান করতে যাই, তখন এই বাচ্চা ছেলেটিকে আমি বাথরুমে দেখতে পাই। আমি যেদিকেই যাই শুধু তাকেই দেখতে পাই। কেন সে আমাকে ফলো করে? আমার কাছে কী চাই ছেলেটি? আমার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এভাবে তাকিয়ে কি দেখছ? সে বলল, আমি কিছুই দেখি না, তবে তোমার প্রতি আমার কেন এত মায়া লাগে জানি না। আমার ইচ্ছা করে 24 ঘণ্টায় তোমার দিকে তাকিয়ে থাকি। আমি বললাম, কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? সে বলল, আমার মাথা ঠিকই ঠিক আছে, তোমার মাথায় সমস্যা আছে।
আমি তার প্রতিটি কথা শুনে আমার অবাক লাগত। সে আমার সাথে অদ্ভুত অদ্ভুত কথা বলত, যেটা বড় মানুষও বলতে পারত না। বিয়ের প্রায় আমাদের 6 মাস হয়ে গেল। এদিকে আমার স্বামী আমাকে বলল, আমাদের একটা ক্লিনিক রেখেছিলাম সেই বিষয়ে কথা বলতে বা কনফার্ম করতে। তার ঢাকা যেতে হবে কিছুদিনের জন্য। পরের দিন আমার স্বামী চলে গেল ঢাকায়। আমি বাসায় একা। আমার শ্বশুর বাড়িতে ছিল শুধু। আমার শাশুড়ি মা অনেক আগেই মারা গিয়েছিল। তারপর রাতের খাবার খেয়ে আমি আমার রুমে ঘুমাতে গেলাম। রাতের মাঝামাঝি সময় আমার ঘরে আমি কারো হাঁটার শব্দ শুনতে পেলাম এবং আমি আমার নিজের বাড়িতে যে বিড়ালটা ছিল সেই বিড়ালটা আমার রুমে দেখতে পাইলাম। আমি ভয় পেয়ে কান্না করতে লাগলাম। হঠাৎ করে দরজাটা খুলে 10 বছরের ছেলেটি আমার কাছে এসে বলল, কি হয়েছে আপনার? কোনো সমস্যা হয়েছে কি আপনার? আমি বললাম, আমাদের বাড়িতে এই বিড়ালটাকে আমি দেখতে পেতাম, কিন্তু আজ দেখি আমার সুর বাড়িতেও এই বিড়ালটা দেখতে পেলাম। আর তাছাড়া আরও একটি কথা হলো, তোমাকে আমি বলিনি এখনো, ঠিক তোমার মতো একটা ছেলেকে দেখতে পেতাম প্রতি রাতে আমার রুমে। কিভাবে আসতো আমি জানি না। তখন সে আমাকে বলল, এটা আপনার মনের ভুল, আপনি মনে হয় দুঃস্বপ্ন দেখেছেন। আমি বললাম, না, আমি এটা বাস্তবে দেখেছি। সে আমার কথা কিছুতেই বিশ্বাস করল না। এরপরের দিন আমি স্নান করতে গেলাম। তখন ছেলেটি আমাকে বলল, আমায় এক কথা লাগবে। আমি বললাম, কি কথা? সে বলল, আমার মা আমাকে গোসল করিয়ে দিত, নিজ হাতে খেয়ে দিত। আমি আজ 4 বছর যাবৎ সেই স্নেহ থেকে বঞ্চিত। তাই যদি আপনি কিছু মনে না করিয়ে আমাকে আপনি স্নান করিয়ে দিবেন এবং নিজ হাতে ভাতও খাওয়াইয়া দিবেন। আমি তার কথা শুনে অবাক হয়ে গেছি। আমি তখন তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে বোকা, তখন তো তুমি ছোট ছিলে, আর এখন তো তুমি বড় হয়েছ। এখন তুমি নিজে নিজে স্নান করতে শিখেছ, নিজ হাতে খাইতে শিখেছ। এখন তো তুমি বড় হয়েছ। আমার কাছে তার এই চাওয়াটা আমার কাছে যেন অদ্ভুত লাগলো। সে নিজেই পারে স্নান করতে, কিন্তু আমাকে বলছে স্নান করিয়ে দিতে। সে বলল, কোনো কিছু বলছো না যে? আমি তাকে বলেছিলাম তুমি আমার ছেলে না, আর তাই আমি তোমাকে স্নান করিয়ে দিতে পারবো না। হঠাৎ লক্ষ্য করলাম ছেলেটির চোখ দিয়ে পানি জলজল করে পড়ছে, কান্না করছে, আর আমাকে বলতে লাগলো, বরদের কাছ থেকে শুনেছি ভাবি হচ্ছে মায়ের সমতুল্য। তাহলে তুমি আমাকে কেন স্নান করাতে পারবে না, আর নিজ হাতে ভাত খাওয়াতে পারবে না? আমি তার কথা শুনে বারবার অবাক হচ্ছি। বলে কি ছেলেটা? আমি তাকে বলছি, ঠিক আছে, আমি তোমার সব কথা শুনব, তার আগে তোমার এক সত্যি কথা বলতে হবে। সে বলল, আমি কোনোদিন কারো সাথে মিথ্যে কথা বলিনি, আর বলবও না। আপনি বলেন, কি বলবেন? তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমার বাড়িতে রাতে তুমি কি আমার ঘরে এই বিড়ালটি ছেড়ে দিতে এবং তুমি কি আমার রুমে যেতে? তখন সে বলল, আমিই যেতাম। তার এই কথাটা শোনার পর আমার সারা শরীর ভয়ে কাঁপতে লাগলো। মাত্র 10 বছরের ছেলেটি কিভাবে আমার রুমে গেল? আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কেন যেতে আমাদের বাড়িতে? তখন সে বলল, আগে আমাকে স্নান করিয়ে দাও, তারপর বলছি। তার আগে আমি কিছুই বলবো না। তার একটাই কথা, তাকে স্নান করিয়ে দিতে হবে। আমি তাকে সন্দেহ করতে লাগলাম, আর ভয়ও করতাম, কারণ তার চেয়ে কোনো উদ্দেশ্য আছে। আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম তাকে পরীক্ষা করার জন্য। আমি তার মনের উদ্দেশ্যটা জানার জন্য আমি তাকে স্নান করাতে রাজি হলাম। আমি তাকে স্নান করাতে নিয়ে গেলাম। স্নান করার সময় সে কান্না করতে লাগলো, আর বলতে লাগলো, আমার মা বেঁচে থাকলে হয়তো তোমার মতো এভাবেই স্নান করিয়ে দিত। 10 বছরের সেই ছেলের কথা শুনে আমি অবাক হতাম। যাবেন না বুঝাই যাচ্ছে, তার চেয়ে ভালো আমি আড়তে গিয়ে বসি। কাস্টমারকে চাউল দিতে দিতে মনটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখা যাবে। রাত তখন 12টা হবে। আমি বই পড়ছিলাম। হুমায়ুন স্যারের মিশির আলী সমগ্র বইয়ের তন্দ্রাবিলাস আমার 2 চোখে তন্দ্রা কাটিয়ে দিল। দরজায় ঠক ঠক। দরজার ওপাশ থেকে বাবার গলার শব্দ, রিয়াদ,
ঘুমিয়ে পড়েছিস? আমি কোনো জবাব না দিয়ে দরজা খুলে দিলাম। বাবা ঘরে ঢুকে আমার বিছানায় বসতে বসতে বললেন, ঘুম আসেনি এখনো? তোর সাথে গল্প করতে এলাম। বাপ বেটার গল্প অন্য কারো শুনতে হয় না, তাই এখন এলাম। তোর সমস্যা হবে না তো? আমি মুচকি হেসে বললাম, না বাবা, আমার আরও ভালো লাগছে যে তুমি এসেছ। আজ এই ঘরেই ঘুমাও, মায়ের ব্যবহারে মন খারাপ করে থেকো না। বাবা পা তুলে আয়েশ করে বসলেন। ইশারায় আমাকে চেয়ার টেনে কাছে যেতে ইঙ্গিত করলেন। আমি কাঠের চেয়ার নিয়ে বাবার মুখোমুখি বসলাম। বাবা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর দেয়ালের দিকে তাকিয়ে বললেন, তোর অনেক কিছু জেনে রাখা দরকার। আমি তোকে জানাতে চাই, আগেও জানাতে চেয়েছিলাম, সাহস হয়নি। ভেবেছি তোর মা যেমন অকথ্য ভাষায় কথা বলে হয়তো তোর জানা হয়ে যাবে, কিন্তু তুই জানিস না কিছুই। শুধু একটি নাম জানিস, সোহানা। তুই এই নামটি তোর মায়ের মুখে শুনেছিস। যতবার শুনেছিস আমি লজ্জা পেয়েছি, বলতে পারিনি কিছু। আজ বলবো। আমি গভীর মনোযোগ দিয়ে বাবার গল্প শুনছি। যে নাম নিয়ে মায়ের অকথ্য ভাষা, বাবার লজ্জা পাওয়া। অজানাকে জানতে অবশ্যই মনোযোগী হওয়া প্রয়োজন। বাবা এক নাগারে গল্প বলছেন, লুকায়িত এক গল্প। তোর মায়ের মুখে সোহানা নাম শুনে হয়তো ভেবেছিলি আমার অন্য কারো সাথে কোনো সম্পর্ক আছে। সত্য হলো, সোহানার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সোহানা আমার বিয়ে করা প্রথম স্ত্রী ছিল। তোর দাদা দাদি পছন্দ করে বিয়ে করিয়েছেন, তোর দাদার বাড়ির কাছেই। আমরা যে এত বছর ধরে তোর দাদা দাদিকে রেখে শহরে থাকি, তার একটি কারণ এই সোহানা। তোকে নিয়ে যে প্রতিবার তোর দাদার বাড়ি যেতাম আমি, তোর সাথে সাথেই থাকতাম, যেন আমাদের গ্রামের কারো কাছ থেকে এই বিষয়ে কিছু শুনতে না হয়। তোর খারাপ লাগতে পারে শুনলে। তোর দাদা দাদি মারা যাওয়ার পর গ্রামে খুব একটা যাই না। তোর মা সব জানে, তবুও তোকে বলেনি যে আমি আগেও একটি বিয়ে করেছিলাম। আমার আর সোহানার একটি সন্তানও আছে, নাম অনিমা। তোর সৎবোন অনিমার মতো তোর নামটাও বাংলার 12 মাসের একটা নাম। তোর মা আমার দ্বিতীয় স্ত্রী। সে যাই হোক, সোহানার সাথে বৈবাহিক সম্পর্ক শেষ হওয়ার পর সে পরবর্তীতে আবার বিয়ে করে এক স্কুল মাস্টারকে। তোর দাদার বাড়ি থেকে কয়েকটা গ্রাম পড়ে। 8 বছর সংসার করলেও আর কোনো সন্তানাদি হয়নি। স্কুল মাস্টার মারা গেলেন আলসার হয়ে। আমি সব খুঁজে রাখতাম। রাখার কারণ, অনিমা আমার মেয়ে। আমি তাকে আমার কাছে রাখতে পারিনি। মাস্টার মারা যাওয়ার পর সেই সংসারের টানাটানি অবস্থা। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, কয়েকটা সংসার চালানোর তৌফিক দিয়েছেন। আমি প্রতি মাসেই যাই সেই এলাকায়। কাউকে দিয়ে খবর পাঠালে অনিমা আসে। বাবা বলে সে জড়িয়ে ধরে। কত শত বায়না তার। আমি আসার পথে পুরো মাসের খরচ দিয়ে আসি অনিমার হাতে। তোর মা এসব জানে। আমি গোপন করি না তোর মায়ের কাছে। আমি অনিমার জন্মদাতা। সে আমার কাছে মেয়ে হিসেবে পাও না, আমি তা দেবই। আমি অনিমার মায়ের সাথে দেখা করি না। দেখা করাটা বেমানান, লোকে মন্দ বলবে। তাই লোক মারফত অনিমাকে ডেকে আনি। আর এখন তো সরকারি কলেজেই অনার্স শেষ করবে এই বছর। এখন তো কলেজে গেলেই মেয়ের সাথে দেখা করতে পারি। কিন্তু ওই যে, আমি তোর মায়ের কাছে কোনো কিছু লুকাই না। তোর মা মনে করে আমি হয়তো অনিমার মায়ের সাথেও দেখা করি। এজন্যই রাগের মাথায় 2-4টে কথা শোনায়। এতে আমার খারাপ লাগে না, শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু তুই বাবা, 1 মিনিট। আমি বাবাকে থামিয়ে প্রশ্ন করলাম, এত বড় জীবন ঘটিত বিষয়টা মায়ের কাছেও লুকিয়ে রাখো না, তাহলে আমি শুনলে কি সমস্যা বাবা? বাবা উত্তরে বললেন, আসলে আমি চেয়েছিলাম তুই বড় হলে সব বলবো। তোর মানসিক বেড়ে ওঠাতে মস্তিষ্কে কোনো প্রভাব পড়ুক সেটা চাইতাম না, কিন্তু ভুলেই গিয়েছিলাম। যথেষ্ট বড় হয়েছিস, ইন্টার পরীক্ষা দিয়ে আর পড়লি না। অনিমা শুনেও কষ্ট পেয়েছে। ও হ্যাঁ, অনিমা কয়েকবার বলেছিল তোকে সব জানাতে, আমি সাহস পাইনি। তবে বিশ্বাস কর, অনিমার মায়ের সাথে আমি দেখা করতাম না কখনো। কিন্তু আজ মৃত্যু সংবাদ শুনে না গিয়ে থাকতে পারিনি। তার উপর তোর মায়ের এমন কথাটুকু সহ্য হয়নি। তাই আমার কোনো ভাই বোন নেই এমন একটি আক্ষেপ ছিল সবসময়। আজ বাবার মুখে শুনলাম আমার একটি বোনও আছে, আমার বড় আপু।
নাম অনিমা। কোনোদিন দেখিনি। বাবা দেয়ালের দিকে তাকিয়ে আছেন, চোখ দুটো ছলছল। সোহানা নামের মানুষটির জন্য বাবার চোখে পানি থাকাটা স্বাভাবিক। আমি বাবাকে প্রশ্ন করলাম, তুমি ছেড়ে দিয়েছিলে কেন বাবা? বাবা দেয়াল থেকে দৃষ্টি আমার দিকে দিলেন, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, যে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে তার সম্পর্কে কিছু না বলাই উত্তম। এতটুকু জেনে নে আমাদের মনের মিল ছিল না, তবে বুঝতে একটু দেরি হওয়াতে 4.5 বছর সংসার টিকেছিল, পরে আর টিকেনি। অনিমাকেও নিয়ে গেছে। আমার কাছে কোনোভাবেই রাখতে পারিনি। জোর করলে হয়তো পারতাম, আইনে গেলে অনিমাকে রাখতে পারতাম। থানা পুলিশ করে কোর্টে গিয়ে এত সব করতে ইচ্ছে হয়নি। আমি কিছু বলতে যাব, তার আগেই বাবা কিভাবে যেন প্রসঙ্গ পাল্টে ফেললেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, মেঘনা দিয়ে এক ট্রলার ভর্তি ধান আসার কথা। মুন্সীগঞ্জ বাজারের পরিচিত পাইকারদের থেকে কিনেছি। সন্ধ্যায় আসার কথা। রাত 9টা অবধি বসেছিলাম, আসেনি। দোকানের আওলাদের কাছে নাম্বার আছে। সকালে আড়তে গিয়ে একটু খোঁজ করিস তো, আসলে রসিদ দিবে, টাকা দিয়ে দিস। কথাটুকু বলে বাবা উঠলেন। উঠে সাথে সাথে চলে গেলেন না, একটু দাঁড়িয়ে থেকে আবার বললেন, রাত 1টা বেজে যাচ্ছে, জেগে থাকিস না, ঘুমিয়ে পড়, সকালে আড়ত যাবে। বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি চেয়ার আগের জায়গায় নিয়ে এলাম। আজ আর তন্দ্রাবিলাস করে শেষ করা হবে না। বিছানায় গা এলিয়ে দিলাম। ঠিক 1 সপ্তাহ পরে বাবা হঠাৎ মারা গেলেন। আমি আড়তে ছিলাম। খবর পেয়ে ছুটে এসেছি বাড়িতে। বাড়ি ভর্তি মানুষ। কেউ মারা গেলে পরিচিত সবাই শেষ দেখাতে আসে। মা বিলাপ করে কান্না করছেন। মায়ের মুখেই শুনতে পেলাম, সকালে শুধু বলেছিলেন বুকটা ব্যথা করে। মা ভেবেছেন খাওয়ার পর হয়তো এমনিতেই ব্যথা করছে, তাছাড়া ব্যথা ততটা বেশিও না। কিছু না বলে বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার মাথার উপর বটগাছের ছায়া ছিলেন। নিজেকে খুব অসহায় লাগছে। এত বড় পৃথিবীতে নিজেকে একা লাগছে। আমার 2 চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। সান্ত্বনা দিতে এগিয়ে এলেন এলাকার কয়েকজন। মানুষের সামনে কান্না করাটা অন্য সময় হলে লজ্জাকর পরিস্থিতি হতো, কিন্তু এখন লজ্জা লাগছে না, শুধু পানি পড়ছে। এক এক করে সব আত্মীয় স্বজন এলেন। শেষ বিদায়ের আয়োজন চলছে। কবর খুঁড়তে লোক গেছে কবরস্থানে। এ যেন এক অনুষ্ঠান চলছে, শেষ বিদায়ের অনুষ্ঠান। বাবা মারা যাওয়ার মাস পেরিয়ে যাচ্ছে। আমি আড়তে বসে আছি। বাবার অবর্তমানে দায়িত্ব বেড়ে গেছে। হঠাৎ আমার অবচেতন মনে খানিকটা ধাক্কা লাগলো। অনিমা আমার একমাত্র বোন, বাবার মেয়ে। তাকে তো খবর দেওয়া হয়নি। আমার কাছে তো ফোন নাম্বারও নেই, বাড়িও চিনি না। কোন গ্রামে থাকে? বাবাকে শেষ দেখা হয়নি তার। এটা তো তার প্রতি মস্ত বড় অন্যায় হয়েছে। মায়ের কাছে কি আবুদের বাড়ির ঠিকানা আছে? না, মাকে কিছু বলা যাবে না। দাদার বাড়ির কেউ কি জানে? ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল, বাবা বলেছিলেন অনিমা আপু ঢাকা সরকারি কলেজ থেকে এবার অনার্স শেষ করবেন। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। একটা বড় ভুল হয়ে গেল। আপুকে বাবার মৃত্যু সংবাদ জানানোটা দরকার ছিল। ঢাকা সরকারি কলেজের দক্ষিণ দিকে অনার্স ভবন। আমার পরিচিত কেউ নেই এখানে। অনার্স ভবনের সামনে অনেকেই আছে। আমি এগিয়ে গেলাম। সবাই বয়সে আমার বড়। একসাথে 3-4 জন কথা বলছে। দাঁড়িয়ে আমি গিয়ে সালাম দিলাম। জানতে চাইলাম অনার্স শেষ বর্ষের অনিমা নামের কাউকে চিনে কিনা। সাথে সাথে একজন ডান দিকে তাকিয়ে একটু গলাটা উঁচিয়ে বলল, এই অনিমা, তোকে কেউ খুঁজতে আসছে। আমার চোখ দুটো যেন অপেক্ষা সইছে না। কেউ একজন এগিয়ে আসছে। আমার 3-4 বছরের বড় হতে পারে। দেখতে খুবই সুন্দর। ইচ্ছে করছে এখনই চিৎকার করে বলি, আপু আমি তোমার একমাত্র ভাই রিয়াদ, কিন্তু বলতে পারিনি। আমার গলার স্বর কি ভেজা, বুঝতে পারছি না। আমাকে খুঁজছো? কে তুমি? আপুর কথায় কি বলবে ভেবে পাচ্ছি না। আসলে কে আমি, পরিচয় শুধুটা কিভাবে করব? মুখ ফুটে বললাম, আপু আপনার সাথে কিছু কথা আছে, খুব জরুরি। একটু এদিকে আসবেন? অনার্স ভবনের সামনে
দুর্বা ঘাসে শীতল পাটির মতো বিছানা পাতা। আমি আপুকে নিয়ে একটু আড়ালে গেলাম। আপুর কৌতূহলী চোখ। হঠাৎ বললাম, আমি রূপীপুর থেকে এসেছি, আমার নাম রিয়াদ। কথাটুকু বলে আপুর দিকে তাকালাম। আপু নির্বাক, চোখের পলক পড়ছে না, চোখ দুটো ভিজে উঠল আমার সামনে। আর একটু এগিয়ে এসে আপু বলল, তোমাকে দেখার ইচ্ছে ছোটবেলা থেকে। আমার একটা ভাই আছে। আর গড়িয়ে পড়া পানির সামনে এগুচ্ছি, আরতে যেতে হবে। আর থেকে বাড়িতে মা কয়েকদিন ধরে মনমরা থাকে। মায়ের কাছাকাছি থাকাটা দরকার, গল্প করা দরকার। সব দায়িত্ব এখন আমাকেই পালন করতে হবে। রিকশায় উঠে কিছু দূর এসে পেছন ফিরে দেখি আপু তখনও আমার চলে আসা দাঁড়িয়ে দেখছে, যেন ভাইকে বিদায় দিতে মন চাচ্ছে না তার। কিছুদিন পর আমি আপুকে বললাম, আপু, তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে আসলাম। কিছুদিন আমাদের বাড়িতে চল, একটু একটু ঘুরে ফিরে আসো, ভালো লাগবে তোমার। আপু, আমি আর না করলাম না। আমি বললাম, আমি তোমাদের বাড়িতে গেলে তোমার আম্মা অর্থাৎ আমার সৎমা আমাকে দেখে সহ্য করতে পারবে না। আরে না আপু, কিছু হবে না, তুমি এসব কথা বাদ দিয়ে চলো আমার সাথে। আমিও ভাইয়ের কথায় মায়ের টানে আমি চলে গেলাম তাদের বাসায়। আমাকে আমার সৎমা দেখেই মুখটা কেমন যেন আন্ধার করে ফেলল। আমি এতে কিছুই মনে করলাম না, এটা আমি স্বাভাবিকভাবেই নিলাম ব্যাপারটা। বাবা মারা যাওয়ায় মায়ের কষ্টটা অনেক বেড়ে গেল। আপু, আমি তোমাকে এখন থেকে কষ্ট করতে দিব না। যা প্রয়োজন তুমি আমার কাছে চাইবে, আমি দিব, কারণ আমার একটা মমতাময়ী বোন আছে। আমি তা জানতাম না। আমার বাবা মৃত্যুর কিছুদিন আগে আমার সাথে বলেছে তোমার কথা, তাই আমি জানতে পারলাম যে আমার একটা বোন আছে। আজ আমি অনেক খুশি এমন একটা বোন পেয়ে। আমার মা আমার সাথে বলতো তোর কোনো ভাই বোন নেই, কিন্তু বাবা আমাকে মৃত্যুর আগে বলে গেল। বাবা এতটা দায়িত্বশীল ছিল যে আমাকে কোনোদিন কষ্ট কি জিনিস বুঝতে দেয়নি। জানো আপু, আমার মা আমার বাবাকে প্রতিদিন কোনো কথা বলতো। এর একটাই কারণ, বাবা তোমার সাথে দেখা করত, তাই এটা বাবা আমায় বলে গেছে। বাবা কোনোদিন মায়ের কথায় রাগ করেনি। এসব গল্প করতেছিলাম, হঠাৎ মায়ের ডাক পড়ল, কিলে তোরা খাইতে আয়। আমার টেবিলে গিয়ে বসে দুপুরের খাবার শেষ করলাম। তারপর আমার রুমে আমার শ্রদ্ধের বড় বোনকে নিয়ে সুখ দুঃখের গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। আমার মা চাইতো না আমি আমার বোনের সাথে গল্প করি, বোনকে লেখাপড়া করার জন্য সাহায্য করি। আমার মা আমাদের দুজনেকে গল্প করতে দেখে পাড়ার মানুষকে নিয়ে আসলেন আর বললেন, দেখো তোমরা সবাই, আমার ছেলেকে ওই অরিমা জাদু করে ফেলেছে। আমার ছেলে আমার কোনো কথাই শোনে না। আগে শোনো তো। আমি মাকে বললাম, মা, তুমি এ কি বলছ? আমার বোনকে তুমি এত মিথ্যা অপবাদ দিচ্ছ। মা, তুমি এতটা নীচ হতে পারলে কিভাবে? আমি আমার শ্রদ্ধেয় বড় বোনকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে কিছুদিন বেরিয়ে যেতে, আর তুমি কিনা আমাদের মিথ্যা অপবাদ দিচ্ছ। তোমাকে মা বলতে আমার ঘৃণা করছে মা। আমরা ভাই বোন, আমরা রুমে বসে বাবা আর তোমার জীবন কাহিনী নিয়ে আলোচনা করছিলাম, আর তুমি কিনা গ্রামের মানুষকে বলতেছ আমার বোনের সাথে। না মা, আমার ভাবতেই পারছি না। গ্রামের মানুষও কুসংস্কারে বিশ্বাস করত, আর তাই তারা ভেবে নিল আমার বোনের সাথে কিছু একটা হয়েছে। তারপর আমি গ্রামের মানুষের সামনে কেঁদে কেঁদে বললাম, আপনারা প্লিজ আমার মায়ের কথা বিশ্বাস করবেন না। আমার বোন বলতে লাগল, আমি একটা শিক্ষিত মেয়ে। আমার মরা বাবার কসম, সে আমার ছোট ভাই, তাকে নিয়ে আমি অন্য কিছু ভাবো, এটা আপনারা কি করে ভাবলেন? আমার কথা শুনে গ্রামের মানুষ বিশ্বাস করল। আমাদের কেন মিথ্যা অপবাদ দিল? আর গ্রামের মানুষও জানত আমার মা বাবার সাথে প্রতিদিন ঝগড়া করত, অথচ বাবার কোনো দোষ ছিল না। তাই গ্রামের মানুষ খুব সহজেই আমার বোনের কথা বিশ্বাস করে নিল।
তার জন্য গ্রামের মানুষেরা মাকে শাস্তি হিসেবে 2 মাসের জেল কাটতে দিয়েছিল। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।